চলছে সিমলা মানালি সিরিজ, আজ দ্বিতীয় পর্ব। গত পর্বে তোমরা দেখেছো কলকাতা থেকে সিমলা জার্নি এবং আমার প্রথম সিমলার অভিজ্ঞতা। আজকের পর্বে থাকছে আবারও এক জার্নির গল্প, মুগ্ধতায় মোড়া যাত্রাপথ আর যাত্রা শেষে এক মায়াবী গন্তব্য, অপার শান্তি যেখানকার একমাত্র ফসল। চলো আজ তোমাদের নিয়ে যাই পার্বতী নদীর পাড়ে এক অসম্ভব সুন্দর পাহাড়ি গ্রাম, নাম যার কসল। কসল যে কতটা সুন্দর এখানে না এলে বোঝাই যায় না। বরফ গলা জলের অবিরাম গান, দেওদারের উপত্যকায় ভোরের পাখিদের ব্যস্ত অভিযান, চির গাছের পাতার ফাঁক দিয়ে গড়িয়ে পড়া রোদ, উষ্ণ প্রস্রবণে গা ভাসানোর হাতছানির আমোদ, কি নেই সেখানে। তাহলে চলো শুরু করি আজকের জার্নি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। গুড মর্নিং ফ্রম সিমলা। ক্যালেন্ডার বলছে আজ মার্চের 21 তারিখ, সাল 2025। ঝটপট ব্যাগ গুছিয়ে নিচ্ছি কারণ আজকের গন্তব্য কসল। এবার বেরোনোর পালা, তার আগে একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কালকে এত ভালো লেগেছিল স্যান্ডউইচটা, ভেজ স্যান্ডউইচ এত ভালো লেগেছিল যে আবার আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচই নিয়েছি, সাথে একটু এগ ভুজিয়া। তো ফাইনালি বেরোনোর সময় এসে গেছে। রাজদূতকে ছেড়ে, সিমলাকে ছেড়ে এরপর আমাদের আজকের গন্তব্য কাসল। তো অশ্বিনী ভাই এসে দাঁড়িয়ে আছে, আমরা লাগেজটা উপরে উঠিয়েই বেরিয়ে পড়ব। অন দ্য ওয়ে কালকে যেগুলো আমাদের দেখা হয়নি, মানে অ্যাডভান্স স্টাডিজ আর আর্মি মিউজিয়াম, সেই দুটো দেখে আমরা যাব। তো আর্মি মিউজিয়াম আর অ্যাডভান্স স্টাডিজ এই দুটো সিমলা সাইট সিং এর মধ্যেই পড়ে। চলো কাসল যাওয়ার পথে সেগুলো টুক করে তোমাদের দেখিয়ে নেব। আর সিমলা আমার ভীষণ 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 ভালো লেগেছে, আবার সময় করে আসবো নিশ্চয়ই। আপাতত চলো আর্মি মিউজিয়াম আর অ্যাডভান্স স্টাডিজটা অন দ্য ওয়ে দেখে লম্বা পথ পাড়ি দেওয়া যাক। কি তোমরা রাস্তাটা দেখছো? দেওদার আর চির গাছে ঘেরা মসৃণ রাস্তা দিয়ে আমাদের গাড়ি মাখনের মতো কেমন এগিয়ে চলেছে দেখছো। হালকা ঠান্ডা আছে বাতাসে, তবে পাতার ফাঁক দিয়ে আসা রোদ সেই ঠান্ডাটাকে আরো একটু আরামদায়ক বানিয়েছে। এটা হচ্ছে আর্মি মিউজিয়ামের গেট, আর চারিদিকে দেওদার গাছের জঙ্গল, মাথার উপর একটা কি সুন্দর সিনিক গাছ। এখানে ফটোগ্রাফি অ্যালাউড এবং এখানে আর্মিরা যারা আছেন, যারা সিকিউরিটি চেকে আছেন, তারা আইডি চেক করে তবে ভেতরে যেতে দিচ্ছেন। ঢুকেই কিন্তু মানে আর্মি মিউজিয়ামে ঢুকেই যেটা আমাদের স্বাগত জানাচ্ছে সেটা হচ্ছে কামান। ঢুকেই দুটো ছিল, এখানেও একটা। কি সুন্দর ফুল হয়ে আছে দেখো, আহা কি অদ্ভুত লাগছে, দারুণ। অদ্ভুত লাগছে। শৌর্য হল এক্সপিরিয়েন্স সেন্টার বাঁদিকে আর হেরিটেজ সেকশন ডান দিকে। এখানে কিন্তু টিকিট কাটতে গেলে আর্মি মিউজিয়ামে শুধু অনলাইনই ভরসা, এখানে ওনারা ক্যাশ অ্যাকসেপ্ট করেন না। তো অনলাইনে টিকিট কেটে তবে তোমাদের যেতে হবে। ইন্ডিয়ান ভিজিটরদের জন্য 100 টাকা পার হেড, ফরেনদের জন্য 150। এইটা দ্য আর্মি হেরিটেজ মিউজিয়ামের মেইন হল। চলো ভেতরে ঢু মারি। The Indian Army ethos, ancient military psychology, ancient military thinking, মহাভারতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে যুদ্ধ, অর্জুন যুদ্ধ করতে রাজি নয়, আর শ্রীকৃষ্ণ বোঝাচ্ছে যুদ্ধ করা অন্যায় নয়, বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য যুদ্ধ করা, নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য যুদ্ধ করা কখনো অন্যায় নয়। তো সেইটারই একটা প্রতিকৃতি। এখানে শ্রীমদ্ ভগবত গীতা, প্রি ইন্ডিপেন্ডেন্স
চিফস অফ দ্য ইন্ডিয়ান আর্মি, মানে স্বাধীনতার আগে কারা কারা চিফস ছিলেন, প্রধান ছিলেন আর্মির, তাদের নামের একটা লিস্ট পুরো দেওয়া আছে। আর এখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স চিফস অফ ইন্ডিয়ান আর্মি, চিফস অফ দ্য আর্মি স্টাফ 1955 থেকে এখনো পর্যন্ত যারা যারা আছে পুরো একটা নামের তালিকা রয়েছে। আমার দারুণ লাগছে, ইতিহাসকে দেখছি চোখের সামনে। সামনে দেখতে পাচ্ছি আগেকার দিনে যোদ্ধারা যে হেলমেট ইউজ করতো সেই হেলমেটগুলো রাখা, বর্ম রাখা, দারুণ। এই যে চন্দ্রগুপ্ত সম্পর্কেও বেশ কিছুটা লেখা আছে। আর এই হচ্ছে সেই আর্মিদের হেলমেট আর কি, বর্ম, যেগুলো পরে পরিধান করে সৈন্যরা যুদ্ধ করত। এটা হচ্ছে ঢাল, ফ্রম জোরাভার ওয়াল ইন লাদাখ। কোন ড্রেস কোন কোন অফিসারদের জন্য বা কারা কি ড্রেস পরতো, কাদের জন্য কোন ড্রেস কোড ধার্য ছিল, সেটা সম্পূর্ণভাবে ডিসপ্লে করা আছে। অনেক কিছু জানা যাবে এখানে আসলে, অনেক কিছু জানা যাবে। যাদের ইন্ডিয়ান আর্মি সম্পর্কে ইন্টারেস্ট আছে, যারা ইন্ডিয়ান আর্মি সম্পর্কে আরও জানতে চাও, অবশ্যই তাদের জন্য এটা একদম মাস্ট ভিজিট প্লেস। কিন্তু ভীষণ 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 ভালো এবং ইনফরমেটিভ একটা প্লেস। এইখানে এই সেকশনটায় রয়েছে কোন কোন রেজিমেন্টের কি কি পতাকা, মানে কোন পতাকাটা কোন রেজিমেন্টের। এটা যেমন লাদাখ স্কাউটস, গোর্খা রাইফেলস, এরকম বহু রেজিমেন্ট, ইন্ডিয়ান যত রেজিমেন্ট আছে প্রত্যেকটা রেজিমেন্টের পতাকা এখানে রাখা আছে। আর এগুলো সব ট্রাম্পেট, ক্ল্যারিনেট, যেগুলো আমাদের যখন কোনো কুচকাওয়াজ হয় বা কোনো প্রোগ্রাম হয় সেখানে ক্ল্যারিনেট, ট্রাম্পেট এগুলো বাজানো হয়, কর্নেট, সেগুলো সব এখানে রাখা। এই যে এটা হচ্ছে আমি, আমাকে বাজিয়েই তো শঙ্খনীনাদ দিয়েই তো যুদ্ধ শুরু হয়, তাই না? আমিও কাজে লাগি তার মানে। হ্যাঁ, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কি কি মেডেল দেওয়া হয় সেগুলো এখানে রয়েছে। মেডেল প্রেজেন্টেড বাই অফিসার ট্রেনিং একাডেমি, মানে অফিসার ট্রেনিং একাডেমি থেকে কি কি মেডেল দেওয়া হয় সেগুলো এখানে রয়েছে। গ্যালেন্ট্রি মেডেলস যত রকমের আছে এখানে রয়েছে। যারা সিয়াচেন বা খুব ঠান্ডার জায়গায় ভারতকে রক্ষা করছেন সেই সব ওয়ারিয়ারদের ড্রেস কোড, ড্রেস অফ স্নো ওয়ারিয়ার। কি প্রতিকূল পরিস্থিতিতে তাদের থাকতে হয় এখানে তার একটা ছোট্ট উদাহরণ দেওয়া আর কি। আমার দেখেই মানে সব কথা হারিয়ে যাচ্ছে আর কি, মানে তাদের যে কি সিচুয়েশনে থাকতে হয়, -30-40, তার মধ্যেও তারা দেশকে আমাদের জন্য রক্ষা করে চলেছে। স্কি রয়েছে এখানে, বরফে তাড়াতাড়ি মুভমেন্ট করার জন্য এই যে স্কিজ। আর এই হচ্ছে ড্রেস, আরো যা যা লাগে, আইস্যাক্স, কার্বন আইস্যাক্স, বিভিন্ন রকমের আইস্যাক্স রয়েছে, রোপ ক্লাইম্বিং এর জন্য রোপ রয়েছে, গ্লাভস রয়েছে। প্রাচীনকালের সৈন্যদের বর্ম, ঢাল, এইসব অস্ত্র, গদা, তীর ধনুক রয়েছে এখানে, আর্মার রয়েছে, তলোয়ার রয়েছে, ড্যাগার্স রয়েছে, ছুরি। এখানে বন্দুক রয়েছে, মেশিন গান 303 MK1, মেশিন গান 303 MK3, মেশিন গান MK3, এখানেও মেশিন গান রয়েছে, সব বন্দুকের গ্যালারি। আগেই বলেছি হেরিটেজ মিউজিয়াম ছাড়াও শৌর্যা হল, দ্য এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে এখানে। সিকিউরিটির কারণে এখানে ভিডিও করা অ্যালাউড নয়, তাই দেখাতে পারলাম না। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সিমলা এলে এই আর্মি মিউজিয়ামে অবশ্যই একবার এসো। কিন্তু হেলিপ্যাড রয়েছে ওখানে,
আর হচ্ছে গলফ কোর্স। কি অপূর্ব লাগছে, হ্যাঁ, সবুজ গালিচা, পুরো একটা ভেলভেট আর কি, সবুজ ভেলভেট, উপরে নীল আকাশ, দূরে পাহাড়, পাখি ডাকছে। এখানে কিছু ফাইটার জেট, হেলিকপ্টারের ডেমো দেওয়া। এবার তোমাদের নিয়ে যাচ্ছি অ্যাডভান্স স্টাডিজে। আদতে যা ইন্ডিয়ার ভাইসরয় লর্ড ডাফারিনের থাকার জন্য বানানো হয়েছিল 1884 থেকে 1888 সালে। এই হলো অ্যাডভান্স স্টাডিজ। এখানেও সিকিউরিটির কারণে ভিডিও তোলার কোনো পারমিশন নেই, তাই একটু কষ্ট করে বাইরে থেকেই দেখে নাও। ঘড়ি বলছে কাঁটায় কাঁটায় দুপুর 12টা। আমরা রওনা হলাম ফাইনালি কাসল যাব বলে। গুগল বাবার মতে এই অ্যাডভান্স স্টাডিজ থেকে কাসলের দূরত্ব 214 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 6 ঘন্টা মতো। এবার ব্রেক টেক ধরে সন্ধে 8টার মধ্যে পৌঁছে যাব আশা করি, তাই না? আচ্ছা, আমরা এখন জবলোক বলে একটা জায়গায়, কাসল যাওয়ার রাস্তায় একটু দাঁড়িয়েছি। অশ্বিনী ভাই বলল ওর গ্রামের কাছাকাছি একটা চায়ের দোকান, এখানে একটু আমরা চা খেয়ে নিই, চা খেয়ে তারপর যাবো। চা তেষ্টা পেয়েছে, এই যে দোকান। আর আরেকটা ব্যাপার, এখানকার চায়ের দোকানের চাগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়, এরা প্রচণ্ড বেশি চিনি দিয়ে খায়। তো প্রত্যেকে এখানকার সবাই বেশি মিষ্টি, বেশি একদম পুরো সিরাপের মতো খেতে হয় চাগুলো। তোমরা যখন খাবে, কোনো দোকানে যাবে, বলবে একটু কম মিষ্টি দিয়ে চা বানাতে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আমরা যে ধরনের চা খাই সেই ধরনের চা কিন্তু এখানে হয় না, এখানে অনেক বেশি মিষ্টি থাকতে চায়। এই যে চা, এটা হচ্ছে দোকান, ছোট্ট একটা দোকান রাস্তার পাশে। খাই, বেটার, অনেক ভালো। অবশেষে এবার আমাদের আসল জার্নি শুরু হচ্ছে। আগে ভাগেই বলে দিই বাবা, তোমরা যারা আমায় চেনো তারা তো জানোই, যারা আমায় প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও এই যাত্রাপথে ছড়িয়ে থাকা বিভিন্ন রসদ, তাদের গল্প বড্ড বেশি টানে। আর ভাবতে গেলে আমাদের লাইফটাই তো একটা জার্নি, তাই না? যাবতীয় গল্প তো সেই জার্নিতেই তৈরি হয়। তাই আমার ব্লগে এই জার্নি একটু বেশি প্রাধান্য পায়। যাদের লেংদি মনে হবে স্বচ্ছন্দে স্কিপ করে এগিয়ে যেতে পারো, কিন্তু আমি বলবো থেকো শেষ পর্যন্ত। সিমলা থেকে কাসলের জার্নিটা যে কতটা সুন্দর সেটা না দেখলে খুব মিস করবে কিন্তু। পাহাড়ি এই পাকদণ্ডী পথের এক একটা বাঁক আমাদের জন্য এক একটা অপরূপ প্রাকৃতিক পসরা সাজিয়ে অপেক্ষা করছে। 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। কেউ তার ঝরে যাওয়া পাতাদের গল্প বলার জন্য দাঁড়িয়ে রয়েছে কঙ্কালসার কাণ্ড হয়ে, কেউ আবার বর্ষার অপেক্ষায় ঈষৎ ফ্যাকাশে, কেউ বাদামি রং ধারণ করে বসন্তের বার্তা দিচ্ছে, কেউ আবার লাল ফুলের ডালি নিয়ে মুগ্ধতার আবেশ ছড়াতে চাইছে। কি অনবদ্য লাগছে গোটা রাস্তাটা, এত কালারফুল হয়ে রয়েছে না, মানে মাঝে মাঝেই লাল পাতা, লাল ফুলের গাছ, চিড় গাছের জঙ্গল, ছায়া, আবার একদম ন্যাড়া গাছের কাণ্ডগুলো জাস্ট রাস্তার পাশে পাশে হয়ে রয়েছে। দূরে পাহাড়ের একদম শ্রেণী দেখা যাচ্ছে, একদম ঝকঝকে নীল আকাশ, মাঝে মাঝে ইতস্তত মানে অনেক দূরে 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 পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ। অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। শুধু রোদের তেজটা একটু বেশি, বাইরে হাত বার করে রাখা যাচ্ছে না, কিন্তু হাওয়াটা আবার ঠান্ডা। তো দারুণ দারুণ, কোনো কথা হবে না। প্রথমবার আমার সিমলা, তো সিমলা টু কাসল যাওয়ার এই রাস্তা আমার তো অনবদ্য লাগছে, কোনো কথা হবে না। এবার থ্যাঙ্কস গিভিং এর পালা। ধন্যবাদ ট্যুর পিকার্সকে আমায় এত ভালো একটা ট্যুর অর্গানাইজ করে দেওয়ার জন্য। ওদের অনেক রকমের প্যাকেজেস আছে, স্ট্যান্ডার্ড, ডিলাক্স, উইথ ফুড, উইদাউট ফুড, সব স্ক্রিনে যাচ্ছে। যাদের জন্য যেটা অ্যাফোর্ডেবল তোমরা সেই বুঝে প্ল্যান করো। আর এছাড়াও আর কোনো দরকার থাকলে ওদের নাম্বার দিলাম, কল করে নিও, কেমন? উপর থেকে পাথর পড়ছে তাই গাড়ি পেছোতে হচ্ছে। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকে পাথর পড়ছে।
ঘড়ি বলছে 2:13, খিদে পেয়ে গেছে। এবার একটু লাঞ্চ করতে দাঁড়ালাম আমরা। ভারাডি ঘাটে দাঁড়িয়েছি, এখানে একটা ধাবা আছে, একটা না বেশ কয়েকটা ধাবা আছে, দেখি কোথায় যাওয়া যায়, চলো। রাস্তার পাশেই এই হিমালয়ান ট্রি ধাবা। বাইরে থেকে দেখে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, যদিও কোনো কাস্টমার নেই এখন। আমার জন্য দুঃসংবাদ, সেটা হচ্ছে এটা পিওর ভেজ ধাবা, তো লোকেশনটা খুব ভালো, আর খেয়ে নেবো ভেজ একদিন। কি আছে, একটু পেছনটা দেখাই এই ধাবার। এই হচ্ছে ধাবার পেছন দিকটা, দারুণ হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া হচ্ছে। আহা, প্রচন্ড ভালো হাওয়া হচ্ছে, মিষ্টি হাওয়া, ঠান্ডা হাওয়া। আর এই হচ্ছে ভিউ, লাল লাল পলাশ ফুল হয়ে রয়েছে। পেছনে এই হচ্ছে ভিউ। আচ্ছা, আমরা ফাইনালি অর্ডার দিলাম, মানে খুবই কঠিন ছিল অপশান চুজ করা, কারণ পিওর ভেজ। তো পনির বাটার মশালা 220 টাকা প্লেট, আর পনির দো পেঁয়াজা 220 টাকা প্লেট, তার সাথে রাইস নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা। এই গাড়ির জার্নিতে, এত বড় জার্নিতে একটু নিজেকে রিফ্রেশড রাখাটা খুব দরকার হয়ে পড়ে, আর ফ্রেশ লাইম সোডা সেটাই ভীষণ ভীষণ কাজে দেয়। তো ফ্রেশ লাইম সোডা নিয়েছি, খাই। এই যে ফ্রেশ লাইম সোডা চলে এসছে। আহা, কি ভালো বানিয়েছে গো। নিরামিষ হলেও খাবারের কোয়ালিটি ফাটাফাটি ছিল, তাই মন ও পেট ভরে খেয়ে অনেকটা এনার্জি নিয়ে আবার ব্যাক টু পথ। ঘড়ি বলছে 3:11, মাইল ফলক বলছে কাসল আরও 161 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 ঘন্টার একটু বেশি। অর্থাৎ এখনও আমাদের এস্টিমেশন অনুযায়ী আমরা কিন্তু অন টাইম, তাই তো? এদিকে বিকেল হতেই সাদা ইউনিফর্ম পরে স্কুল ফিরতি ভেড়ারা কেমন রোড ব্লক করে চলছে দেখেছ। আর ওদিকে পশ্চিমে হেলা শুরু করেছে অরুণবাবু। ঝকঝকে সবুজ পাতার ফাঁক দিয়ে কেমন তির্যক কিরণ ছড়িয়ে দিয়েছে আমাদের রাস্তায়। আমার তো অসাধারণ লাগছে। আমরা এখন বর্মানায়। সামনে যে ব্রিজটা দেখছো, এটা হলো বর্মানা ব্রিজ। নিচ দিয়ে বয়ে গেছে সুতলেজ নদী। কি অসাধারণ ল্যান্ডস্কেপ না? আচ্ছা, সামনেই যে ডাইভারশনটা, এখান থেকে বাঁ দিকে গেলে চণ্ডীগড়, আর ডান দিকের রাস্তাটা মান্ডি হয়ে কুল্লু যাচ্ছে। আমাদেরকে তাই ডান দিকেই যেতে হবে। আমরা এখন চণ্ডীগড় মানালি হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। কি যে অসম্ভব সুন্দর রাস্তা, আর তার দুপাশের ল্যান্ডস্কেপস জাস্ট ভাবা যায় না। সত্যি সত্যি অসাধারণ। প্রথমবার আমার সিমলা, আর আমি যা দেখতে পাচ্ছি, দেখো তোমরা দেখো। আমি হতবাক। হঠাৎ করে যেন আমার একখণ্ড ছেলেবেলাকে কেউ আমার সামনে এনে দাঁড় করিয়েছে। তোমরা যারা সেই ভারী বাক্সের মতো কম্পিউটার মনিটর ইউজ করেছো, তারা খুব রিলেট করতে পারবে। মনে আছে আমরা রোড র্যাশ বলে একটা গেম খেলতাম, বাইকিং গেম। ওখানে যেটা আমায় সবচেয়ে বেশি টানতো, সেটা ওই গেমের ল্যান্ডস্কেপ। এখানে এই হাইওয়েজের দৃশ্যপট আমায় এক ঝটকায় সেই সব স্মৃতি ফিরিয়ে দিল। মনে হচ্ছে কোনো এক মন্ত্র বলে আমি যেন সেই রোড র্যাশ গেমের ভেতরেই চলে এসেছি।
আমরা এখন হারাবাগের উপর দিয়ে যাচ্ছি। অশ্বিনী ভাই বলছে এই জায়গাটা ধাবা আর হোটেলের জন্য বিখ্যাত। পথ চলতি অনেক মানুষেরাই এখানে লাঞ্চের জন্য দাঁড়ায়, কেউ বা রাত্রি যাপন করতে। সামনেই রয়েছে সুন্দরনগরের লেক। সত্যি সুন্দর, মানে সুন্দরনগর কেন সুন্দর, নামকরণের সার্থকতা এর থেকে ভালো বোধহয় হয় না। ডান দিকে লেক দেখো। আমাদের আরো অনেকটা পথ যেতে হবে, না হলে একটু দাঁড়াতাম এখানে। তবে একবার দাঁড়ালে যদি সুন্দরনগরের সুন্দর আমাকে আটকে দেয়, সেই ভয়ে আর দাঁড়ালাম না। আহা, তোমরা রাস্তাটা দেখছো, ল্যান্ডস্কেপটা দেখছো, খুব হাত নিষ্পিস করছে, বিশ্বাস করো। মনে হচ্ছে ইস, যদি সঙ্গে পেগাসাস থাকতো কি মজাটাই না হতো। আমরা এখন মান্ডি দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনবদ্য। না, আর কোনো আশা নেই। হিমাচলের রাস্তা, এখানকার সৌন্দর্য আমাকে একেবারে বশ করে ফেলেছে। আমায় আবার ফিরতে হবে, বারবার ফিরতে হবে এখানে। বুঝতে পারছো তোমরা? এখনো কাসল যেতে পারলাম না, তাতেই আমার এই অবস্থা। তোমরা একটু দেখো কিন্তু, হ্যাঁ, যদি হঠাৎ পাগল টাগল হয়ে যাই। এক একটা সুড়ঙ্গ পেরোচ্ছি আর মনে হচ্ছে অন্য কোনো একটা পোর্টাল বা ডাইমেনশনে চলে যাচ্ছি। সে এক অদ্ভুত অনুভূতি। এই এত বড় একটা জার্নি 1 সেকেন্ডের জন্য লম্বা মনে হয়নি। মন্ত্রমুগ্ধের মতো গিলেছি শুধু। এই যে বাঁ দিকে এই যে নদীটা, এটা কিন্তু ব্যাস নদী। মানালির উপর দিয়ে আসছে এই নদী। এটা পান্ডো বাজার। আরেকটু এগোলে পান্ডো ড্যাম পড়বে। এই যে এই রাস্তা, আর এই রাস্তার ব্রিজটার নিচেই কিন্তু পান্ডো ড্যামের লক গেট। ব্যাস আর পার্বতী নদীর জলে পুষ্ট এই ড্যাম। পড়ন্ত বিকেলে আগুনে রঙা সূর্যকে ঢেকেছে ঈষৎ ধূসর মেঘ। কি অপূর্ব লাগছে না? ফাইনালি পান্ডো ড্যাম চলে এসেছি। কাসলে যাওয়ার পথে সাইট সিং একটা, এই যে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। প্রচন্ড হাওয়া হচ্ছে, প্রচন্ড হাওয়া। টাইম ল্যাপসে বসিয়েছিলাম, তো হাওয়া ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তাই আর টাইম ল্যাপস দেখাতে পারছি না। আর একবার দেখে নাও, মানে জলে এতটাই হাওয়া হচ্ছে, জলে ছোট ছোট ঢেউ দেখা যাচ্ছে। এই যে এতক্ষণ শান্ত ছিল, ছোট 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 হাওয়া ঠেলে ঠেলে ছোট্ট ছোট্ট ঢেউ তৈরি করছে। অদ্ভুত সুন্দর লাগছে। আর ওইখানটা মেঘের ফাঁক দিয়ে সূর্যরশ্মি এইভাবে পড়েছে, দেখতে পাচ্ছ? এইদিকে এইদিকে কি অদ্ভুত সুন্দর লাগছে। অসাধারণ, অসাধারণ। একদম গ্রিন, সবুজ জল পুরো। দারুণ না? অসাধারণ। ঠান্ডা হাওয়া, জ্যাকেট পরে নেই, এবার ঠান্ডা লাগছে, বাট প্রাণটা জুড়িয়ে গেল, জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল। কোনো কথা হবে না। পান্ডো ড্যাম, পার্বতী নদী আর ব্যাস নদী, এই দুটো নদীর সংমিশ্রণে এই যে জলটা দেখছো, এইটা হচ্ছে সেই দুটো নদীর জলই কিন্তু এখানে আছে। অসাধারণ লাগছে, ক্যা বাত, তাই না? উফ, দারুণ 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 দারুণ। আচ্ছা, অশ্বিনী ভাইয়ের বক্তব্য হচ্ছে পান্ডো ড্যাম থেকে আমাদের কাসল এখনো কিন্তু 85 কিলোমিটার প্রায়, মানে এখন বাজে 5:40, আরও মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই, আরও বেশি লাগতে পারে। তো মনে হচ্ছে আজকে পৌঁছে যাব, দেখা যাক কটায় পৌঁছাই। এই যে এই টানেলটা দেখছো, একে অট টানেল বা কুল্লু দুয়ার বলে। ব্রিটিশ আমল থেকে আজও একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। আর এই টানেল পেরিয়েই আমরা মান্ডি ছেড়ে কুল্লু ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। উফ, কি অদ্ভুত লাগছে দেখেছো? সময় যত গড়াচ্ছে, আমরা যত এগোচ্ছি, দৃশ্যপট যেন আরো আরো মায়াবী হয়ে উঠছে। এত উপভোগ যে করবো এই জার্নি, আমি সত্যিই ভাবিনি।
কুল্লু ডিস্ট্রিক্টের প্রথম টোল এটাকে জিডি টোল বলে। আমি এবার পাগল হয়ে যাব। ক্যানভাসের রঙের ছটাটা দেখছো? এই যে এইটা হচ্ছে পার্বতী নদী। আলো দ্রুত পড়ে আসছে, তবে পড়ন্ত বেলাতেও যে মুগ্ধতার রেশ রেখে যাচ্ছে তা বহু বহু দিন মনে থাকবে। আকাশের রংটা দেখছো তোমরা? আর ওই যে বাঁদিকের আর্চ ব্রিজ, ওটা ধরে সোজা গেলে কিন্তু মানালি। ওই রাস্তায় আমরা আগামীকাল যাব। আজ আমাদের গন্তব্য কাসল, তাই আমরা ডান দিকে বাঁক নিলাম। আর মাত্র 28 কিলোমিটার রাস্তা। প্রায় পুরো রাস্তাটাই এই পার্বতী নদী আমাদেরকে গাইড করতে করতে নিয়ে যাবে। আমি জানি না এটাকে কি বলবো বা কি রিয়াকশন দেবো বা কি অনুভূতি তোমাদের কাছে ব্যক্ত করবো, আমি জাস্ট জানি না। রাস্তায় দাঁড়াতে বাধ্য হলাম। এমনি যা রাস্তা, গোটা রাস্তা ধরে যা সিনিক বিউটি দেখে এসেছি, আর নতুন করে কি বলবো, ইচ্ছে অবাক হওয়ার আর কিছু থাকে না। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এতটা লম্বা স্ট্রেচ ধরে এইরকম একটা দৃশ্য। আপাতত পার্বতী নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, ওখানে পার্বতী নদী। আর ওই দেখো পাহাড়টা, কি অদ্ভুত লাগছে, কি অদ্ভুত সুন্দর লাগছে। আর এই হচ্ছে ল্যান্ডস্কেপ, হাওয়া হচ্ছে। আমি এক্সাইটমেন্টটার মানে চাপতে পারছি না। এটা কি দেখছি, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ভানুবাবু পাটে বসেছেন। আলো একেবারেই কমে এসেছে, তার সাথে কমেছে রাস্তার মানও। কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু বেশ খারাপ, মেরামতির কাজ চলছে। যাক, অবশেষে আমরা কাসল পৌঁছালাম। ঘড়ি বলছে 7:49, আর কাসলে ফাইনালি আজকে রাস্তানায় চলে এসেছি, দ্য রিভার গার্ডেন। এই হচ্ছে আমাদের রিসেপশন। হ্যাঁ, क्या क्या करना पड़ेगा बोलिए? आईडी देना पड़ेगा। বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে ঝিরিঝিরি করে। পাশেই, একদম পার্বতী নদীর পাশেই এই দ্য রিভার গার্ডেন। নামের যথার্থতা আছে, একদম নদীর পাশেই। আর আওয়াজ আসছে পার্বতী নদীর, খুব মিষ্টি একটা সাউন্ড। আচ্ছা, রুমটা একবার দেখিয়ে দিই। আহা হা, দারুণ। ফার্স্ট ইমপ্রেশন ভীষণ ভীষণ ভালো। একদম পাইন কাঠের ফার্নিশড একটা রুম। কিং সাইজ বেড বললেও কম বলা হবে। দুজন তো শুতেই পারবে, আমার মনে হয় 3 জনও আমরা শুয়ে যেতে পারবো। দেখা যাক শুতে পারি কিনা, না হলে একটা এক্সট্রা কট আমরা নিয়ে নেব। এখানে একটা আলমারি রয়েছে যেখানে তোমরা জিনিস রাখতে পারবে। বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, ওখানেও রয়েছে বেড সাইড টেবিল। আর এদিকে এই রুমটা ভিউ রুম, এখান থেকে নদীর দৃশ্য দেখা যাবে পুরো। আর এখানেও আছে নদীর দৃশ্য দেখার। বাইরে একটা ব্যালকানি রয়েছে, দেখাচ্ছি ব্যালকানিটা। 2টো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর বাথরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা বেশ বড় বাথরুম, ওয়েস্টার্ন কাভার্ড রয়েছে, গিজার রয়েছে, এখানে জিনিসপত্র রাখার থাক রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, যা যা দরকার। আমার খুব পছন্দ হয়েছে ঘরটা, এত কোজি একটা ঘর, ভীষণ 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 ভালো। আর একটু ব্যালকানিটা দেখাই, একটা ব্যালকানি রয়েছে অ্যাটাচড। আহা হা, এই হচ্ছে পার্বতী নদী। আর এই হচ্ছে ব্যালকানি। কেমন, দারুণ না? হ্যাঁ, আমার দারুণ লেগেছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। হ্যাঁ, এক্সট্রা কট একটা নিলাম আমরা, এটা অবশ্যই চার্জেবল। এই যে দিয়ে গেছে এক্সট্রা কট, এখানে আমি শোবো। তার কারণ কোমর যন্ত্রণা হচ্ছে, নরম গদিতে শুয়ে শুয়ে আমার, আগেও বলেছি ব্যাক পেনের সমস্যা, তো সেই কারণে শক্ত গদি দিতে বললাম।
বেশ ঠান্ডা একদম। পার্বতী নদীর পাড়ে যেহেতু জলো হাওয়া আসছে, বেশ ঠান্ডা লাগছে। আমি এখন জাস্ট বাইরে, এখানে বসার জায়গা করা আছে আমাদের হোটেলের একদম নদীর ধারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে। একটু দেখাই, এরকম বসার জায়গা রয়েছে, আর তার এপাশেই হচ্ছে পার্বতী নদী। কুলু 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 জল বয়েই চলেছে। ভীষণ ভালো লাগছে। আমরা স্ন্যাক্সে অর্ডার করেছি চিকেন 65 আর এগ পকোড়া। এই যে দাদা নিয়ে এসছে, থ্যাংক ইউ দাদা, রাখ দিচ্ছি। স্ন্যাক্স সাবার করে ফাইল ট্রান্সফার করতে বসতে না বসতেই ডিনারও হাজির। ডিনারে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ আর চিকেন। খাবার যে নো ডাউট বেশ ভালো ছিল, সেটা বলাই বাহুল্য। আমি ভাবছিলাম যে আমারই বোধহয় একটু বেশি ঠান্ডা লাগছে, মানে আমি এক্ষুনি ওয়েদার রিপোর্টটা চেক করলাম, এই যে দেখাচ্ছে কুলুতে 2 ডিগ্রি, আর আজকে রাত্রে লোয়েস্ট -1, এবং ফিলস লাইকও বলছে -1। গুড মর্নিং। গতকাল রাত্রে যখন এসেছিলাম, আমরা পার্বতী নদীকে ভালোভাবে দেখতে পারিনি, অন্ধকারে ঢুকেছিলাম। আমি একটু দেখাই, আমি ডান দিকে দেখে আমি এক্ষুনি বেরোলাম, তোমাদের সাথেই বেরোলাম, জানলা দিয়ে একটুখানি দেখেছিলাম। ডান দিকে দেখাই, হ্যাঁ, এই হচ্ছে আমার সামনের পার্বতী নদী, ওপারে দেওদার গাছ, ওই যে বরফে ঢাকা পাহাড়, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে না? 0 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন। আমার ভেতরে লেয়ারিং করে 3টে জামা পরা, তারপরেও ঠান্ডা লাগছে। অনবদ্য পাখিরা বেরিয়েছে, এক এক করে পাখিরা কাজে বেরোচ্ছে। আর এই হচ্ছে পার্বতী নদী। আর এই পার্বতী নদী জল। বর্ষাকালে এখানে কি অবস্থা হবে বুঝতে পারছো? এটা পুরো ফুলে ফেপে থাকবে নদীটা। একটু নদীর পাড়ে যাওয়া যাক। এই হচ্ছে নদী, যাওয়া যাক। অনবদ্য লাগছে, কোনো কথা হবে না। এই সারাক্ষণ কুলকুল কুলকুল আওয়াজ, এর যে মিষ্টতা, অনবদ্য। কাছলের সকাল আমায় মায়ায় বেঁধেছে। তোমরাই বলো না, এই মায়াবী কাছলকে ভালো না বেশে কি পারা যায়? আবার না এসে কি থাকতে পারা যায়? বিগত আধ ঘন্টা ধরে এখানে বসে আছি। তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের, মণিকরণ যেতে হবে। অশ্বিনী ভাই বলেছেন 9টার মধ্যে বেরোতে হবে। এখন বাজে 7:30। উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি। আলাদা 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 অনুভূতি। জলের কলকল শব্দ, সামনে এরকম দেওদারও গাছের জঙ্গল, উপরের পাহাড়ে সূর্য ওই ঢালের মানে পেছনের পাহাড়কে টপকে সূর্য সামনের পাহাড়ে এসে পড়ছে, সূর্যের আলো।
বরফে আবৃত পাহাড় শ্রেণী, পাখিরা বেরিয়েছে সকালবেলা, যে যার কাজে যাচ্ছে, অফিস টাইম এটা ওদের এখন। অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। কিরে আমার সাথে সাথে ঘুরছিল, ঘুরতে ঘুরতে ঘরে চলে এসছে। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? আমি তো আসছি। হ্যাঁ, আমার যেখানে যাচ্ছে আমার সাথে যাচ্ছে। আমি আসছি বাবা, আসছি। চল চল, বাইরে চল, চলো এসো এসো। ওর শুধু বিছানা না উঠতেই হতো। এত শীত করছে। চলে নিচে যাও। খারাপও লাগছে দরজা বন্ধ করতে, কিছু করার নেই। আমাদের এখানে বেড টেড রাখা রয়েছে, যদি বাই চান্স এসে বসে পড়ে বা কোনো অপকর্ম করে ফেলে তখন মুশকিল হয়ে যাবে। হোটেল কর্তৃপক্ষ আমাকে ধরবে, তোমরা কেন ঢুকতে দিলে। যাই হোক, ঘড়ি বলছে 8:55। তো আমরা এবার ব্রেকফাস্ট করে বেরোবো। 9টায় বেরোনোর কথা, চন্দনদা দেরি করেই দিয়েছে। ঠিক আছে, এবার ব্রেকফাস্টে পালা। রিভার সাইডে কিছুটা রোদ উঠেছে, ওদিকে যত রোদ উঠছে ওই পাহাড়টা তত সাদা হয়ে উঠছে। দারুণ, সাধারণ লাগছে। এখানে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। নেক্সট গন্তব্য আমাদের জন্য অপেক্ষা করছে, এবং সেটাও যে দুর্ধর্ষ হবে, সেটাও যে অসাধারণ কিছু হবে, এটা এখনই বুঝতে পারছি। প্রচন্ড এক্সাইটেড আমি, প্রচন্ড এক্সাইটেড। চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ব্রেকফাস্টে দিয়েছে পুরি, ডাল, কফি আর মশালা অমলেট। এই রিভার গার্ডেনের খাবারের মান আমাকে মুগ্ধ করেছে, খুব ভালো। যাই হোক, অবশেষে বেরোলাম আমরা। এখন প্রথমে যাব মণিকরণ, সেই যেখানে উষ্ণ প্রস্রবণ আর গুরুদ্বারা আছে। মণিকরণে আমরা চলে এসেছি, এখন গুরুদ্বারায় যাচ্ছি। এরকম একটা সিঁড়ি নেমে গেছে মেন রাস্তা থেকে। এই হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তার পাশে বা পাশে এরকম একটা সিঁড়ি নেমে গেছে। এখানে কিন্তু গরম জলের কুণ্ড রয়েছে। মানে এরকম ঠান্ডার জায়গায় একটা গরম জলের কুণ্ড, এগুলো ভগবানের পক্ষেই সম্ভব বানানো। মণিকরণ হল ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার ভুন্টারের উত্তর পূর্ব পার্বতী নদীর তীরে পার্বতী উপত্যকায় অবস্থিত একটি ছোট্ট শহর, যার উচ্চতা 1760 মিটার এবং কাসল থেকে এর দূরত্ব 4 কিলোমিটার, আর কুল্লু থেকে প্রায় 45 কিলোমিটার এবং ভুন্টার থেকে 35 কিলোমিটার। আর এই শহরটি কিন্তু উষ্ণ প্রস্রবণ ছাড়াও মানালি এবং কুল্লুর দর্শনীয় তীর্থস্থান হিসেবেও প্রসিদ্ধ। কথিত আছে গুরু নানক এখানে পদার্পণ করেছিলেন। এখানে এই যে উষ্ণ প্রস্রবণ দেখছো, এখানকার জলের উষ্ণতা কিন্তু প্রায় 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে তীর্থযাত্রীরা যাতে স্নান করতে পারেন তাই এরকম স্নানাগার বানিয়ে রেখেছে গুরুদ্বারা কর্তৃপক্ষ। এই গুরুদ্বারায় কিছু মানত করলে নাকি সেই মানত বিফলে যায় না, তাই বহু মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে আজও জমজমাট এই মণিকরণ। তবে আমাদের তো থেমে থাকলে চলবে না, তাই না? অসাধারণ কাসলকে তাই একটু ভারাক্রান্ত মনেই আবার ফেরবার কথা দিয়ে বিদায় জানানোর পালা। তাও চলো, শেষ হয়েও হইল না শেষের মতো, যেতে যেতে তোমাদের আরও একটা অসাধারণ জায়গার সন্ধান দিয়ে যাই।
কাসল থেকে মানালির দিকে যাচ্ছিলাম, ডান দিকে দেখতেই দেখলাম একটা দারুণ রিভার বেড নিচে, গাছের ছায়া রয়েছে আর নদীর একদম কাছ দিয়ে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে, খুব সম্ভবত বেশ কিছু ক্যাফেও আছে। পুষ্পেন্দা ফোন করেছিল আমাকে, আমি কাসলে আছি জেনে। পুষ্পেন্দা ফোন করে আমায় বলল, তুই কাসলে আছিস যখন এটিএস ক্যাফে বলে একটা ক্যাফে আছে, অবশ্যই যাবি। সাদা শ্বেত শুভ্র পাহাড়, কি অপূর্ব লাগছে দেখো। কি অপূর্ব লাগছে। কি বলবো আমি, এটাকে কি বলে, এক একটা ল্যান্ডস্কেপ এক এক রকম, অসাধারণ অসাধারণ। ওই যে ওই ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা টপকে বোধ হয় এটিএস ক্যাফের ওখানে যেতে হবে। অনবদ্য, সেরা সেরা, কোনো কথা হবে না। উফ, তা আমি তোমাদের বলবো, এটিএস ক্যাফেতে না যাও, অ্যাটলিস্ট রাস্তা দিয়ে নেমে এখানে কিছুটা সময় কাটিও। অনবদ্য অনবদ্য লাগবে ল্যান্ডস্কেপ, পার্বতী নদী, এখানকার ভিউ, কোনো কথা হবে না, জাস্ট ছিটকে যাবে, জাস্ট ছিটকে যাবে। আমরা এই ব্রিজটায় যাচ্ছি আর জাস্ট ওপারেই ওইটা হচ্ছে এটিএস ক্যাফে। ওই যে বর্ষাকালে এটা অনবদ্য লাগবে, বর্ষাকালে এই জায়গাটা বর্ষাকালে আলাদাই ভাইব দেবে, আলাদাই। কিন্তু বর্ষাকালে এদিকে আসাটা একটু রিস্কি, কিন্তু স্টিল এখানে হেঁটে যদি আসো, যদি খিদেও পেয়ে যায় সেই ব্যবস্থাও রয়েছে। একদম রিভার সাইডে ক্যাফে তো রয়েছে, আবার এরকম ছোট ছোট স্টলও আছে। অসাধারণ অসাধারণ, কি বলবে এটাকে, কি বলবে তোমরা, এটাকে কি বলা যায়? এটা ভাষা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? তোমরাই বলো, এটাকে ভাষা দিয়ে ব্যাখ্যা করা পসিবল? এই যে এটা কি, আহা, কি এটা? ব্রিজটা কাঁপছে, কাঁপছে ব্রিজটা। क्या हुआ? কথা শুনছে না বলে কান ধরে নিয়ে যাচ্ছে। আমার যেতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো, আমার যেতে ইচ্ছা করছে না। গাড়ি দাঁড়িয়ে আছে, ফোন করছে আমাকে বারবার, আমার যেতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে ফেরবার ইচ্ছা না থাকলেও ফিরতে আমাদের হয়। হয়তো আবার ফিরবো এই পার্বতীর তীরে। আর হ্যাঁ, ফিরতে তো আমাকে হবেই, কথা দিয়েছি যে। চলো আজকের মতো কাসল পর্ব তাহলে এখানেই শেষ করি। আবার হাজির হব আগামী সপ্তাহে মানালির গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর
মেকপিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ।